একটি সংবাদ মাধ্যমের একটি হেডলাইন করেছেন এই বিষয় নিয়ে, ছাত্রলীগের জন্য দরজা খুলল এনসিপি। বিষয়টা কি আসলে সেরকম? আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। দরজা তো অনেক আগের থেকেই খোলা আছে, দরজা বন্ধ হয়নি তো। ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যে ব্যক্তিটির নাম আসছে তিনি তো ছাত্রলীগের নেতা ছিলেন এবং 5 আগস্টের পরে তিনি একাধিক মামলায় গ্রেপ্তার হয়েছেন। তারপরে তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন এবং ওসমান হাদির আশপাশে তিনি থাকতেন। তার অর্থ হচ্ছে যে পদের বাইরেও যারা ছিল, পদ গ্রহণ করে যারা ছিল, তারা তো বাইরে ছিল। আওয়ামী লীগের বিষয়টা এখানে আইন রাজনীতির থেকে ইচ্ছা অনিচ্ছার উপরে অনেকটা নির্ভর করেছে। আওয়ামী লীগের ব্যাপারে গত 1.5 বছর সরকার যে অ্যাকশনগুলো নিয়েছে এটি নির্ভর করেছে এনসিপি কি চায় সেই অনুযায়ী, জামাত কি চায় সেই অনুযায়ী, বিএনপি কি চায় সেই অনুযায়ী। আইন আদালত এগুলোর কোনো ধার ধারে নাই তারা কেউ। আওয়ামী লীগ নির্দোষ এটা বলার কোনো সুযোগ নেই। তার বিরুদ্ধে 1400 মানুষের হত্যাকাণ্ডের অভিযোগ আছে, তার বিরুদ্ধে বাংলাদেশের অর্থ পাচারের অভিযোগ আছে, আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়ার অভিযোগ আছে। আবার এই 1400 মানুষের হত্যাকাণ্ডের বিচারের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করেছে 30 লাখ মানুষের হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত ছিল তারা। ব্যাপারটা খেয়াল করছেন? 1400 মানুষের হত্যার অভিযোগ যা যে আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ডক্টর ইউনূসের বাড়ির সামনে মিছিল করেছে এনসিপি এবং জামাত, যে জামাতের বিরুদ্ধে 30 লাখ মানুষের হত্যাকাণ্ডের অভিযোগ আছে। এবং জামাতের একটা পরিচয় দিয়ে গেছে ডক্টর ইউনূস একটা অধ্যাদেশ করে যে তারা 71 সালের পাকিস্তানিদের সহযোগী, এবং এনসিপিও চিঠি দিয়ে বলেছে যে আমরা অনেকগুলোর সাথে দ্বিমত পোষণ করলেও জামাত যে পাকিস্তানিদের দোসর ছিল, সহযোগী ছিল, আমরা এই পয়েন্টে একমত। আপনি এর ভেতর থেকে বুঝতে পারছেন যে 71 সালের হত্যাকাণ্ডের সাথে যারা একমত, 26-এ এসে আপনি তাদের সাথে মিশে 1400 মানুষের হত্যাকাণ্ডের বিচার দাবি করছে এনসিপি। ব্যাপারটা আওয়ামী লীগ দুধে ধোয়া না, কিন্তু বিচারটাকে আপনি আপনার মতন করে পরিচালনা করছেন। শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হলো একটা ঘটনার প্রায় 4.5 মাস পরে মামলা হয়েছিল। সেই মামলায় অভিযোগ কি? অভিযোগ তার বিরুদ্ধে একটা হত্যা মামলার আছে, কোনো একটা মামলার তিনি 3 বা 4 নম্বর আসামি। আচ্ছা, আমাদের যিনি অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা ছিলেন বশির উদ্দিন, তার বিরুদ্ধেও তো জুলাই হত্যা মামলা ছিল। তো তারপরে আপনি তাকে ক্যাবিনেটে নিয়েছেন, আপনি রাষ্ট্রবিরোধী যে গোপন চুক্তি সেই চুক্তি তাকে যুক্ত করেছেন। এখন আপনি বলতে পারেন যে তিনি পরবর্তীকালে তার নাম তো বাদ দেওয়া হয়েছে, তো যখন তাকে যুক্ত করেন আপনি কিভাবে নিশ্চিত হলেন যে শিরিন শারমিন চৌধুরী লালবাগে হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল এটি জেনুইন? কিন্তু বশির আহমেদের সঙ্গে বা বশির উদ্দিনের সঙ্গে বিরুদ্ধে যে মামলাটা আছে এই মামলাটা ভুয়া, এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন তদন্তর আগে? তার অর্থ হচ্ছে এখানে আইনের শাসনটা ছিল না। 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের যতগুলো অভিযোগ ছিল তার একটা বড় অভিযোগ ছিল শেখ হাসিনা আইনের শাসনের বদলে শাসকের আইন প্রবর্তন করেছিলেন। তিনি ঠিক করে দিতেন কাকে কাকে কোন মামলায় আসামি করা হবে, তার সরকার ঠিক করে দিত, সেই অনুযায়ী মামলার আসামি করা হতো, বিচার করা হতো। যাকে তারা পছন্দ করতেন তাকে, বড় অপরাধ হওয়ার পরে আওয়ামী লীগের অনেকেই আইন আদালত থেকে বেরিয়ে গেছে। আবার এই জায়গাটায় ডক্টর ইউনূস তো সেই কাজই করলেন। শেখ হাসিনা কি হাতে বন্দুক নিয়ে কোথাও নেমে গুলি করেছে? না, কিন্তু তার শাসনে 1,500 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। যদিও সংখ্যা নিয়ে অনেক বিতর্ক আছে, তারপরেও আমি একেবারে পপুলার সংখ্যাটা আমি ধরছি, কারণ জুলাইয়ের পক্ষে অনেকেই এই সংখ্যাটা শুনলে খুশি হয়। তারপরে আমি ধরে নিচ্ছি যে তিনি এই কাজগুলো করেছেন। তো তিনি তো হুকুমের আসামি, তাহলে আইজি কেন আপনার রাজসাক্ষী হয়? একটা দেশের প্রধানমন্ত্রী হুকুমের আসামি, স্বরাষ্ট্রমন্ত্রী হুকুমের আসামি, ওই দেশের আইজি তিনি রাজসাক্ষী হন, আর আপনি কনস্টেবলকে অমুককে তমুককে এনে ওই মামলার বিচার করেন। তার অর্থ হলো বিচার ব্যবস্থাটাকে আপনি, জুলাইয়ের বিচার ব্যবস্থাটাকে আপনি আগের সরকারের প্রধান বিচারপতি দেশ থেকে পালিয়ে গেছে এর ভেতর থেকে বুঝতে পারেন যে বিচার ব্যবস্থাটা কি ছিল। বিচারপতিরা গিয়ে বলতেন যে আমি আওয়ামী লীগের সময় নিয়োগ পেয়েছি, আওয়ামী লীগের প্রতি আমাদের একটা আধ্যাত্মিক আন্তরিক সমর্থন আছে রাজনীতিতে।
ভোট চেয়েছেন, মনে আছে গাইবান্ধাতে উপনির্বাচনে বিচারপতি গিয়ে নৌকার পক্ষে ভোট চেয়েছিলেন। তো আমরা চেয়েছিলাম তার পরিবর্তনটা কি হলো? মব সৃষ্টি করে আপনি সুপ্রিম কোর্ট থেকে 18-20 জন বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করলেন। আপনার এখানে নানা রকমের প্রশ্ন তৈরি হলো। এখন এসে আমরা দেখছি যে আপনি বিচারটাকে কিভাবে ব্যবহার করেছেন। এখানে বিরাট বিরাট হিরো আমাদের শিশির মনির সাহেব, আমি নাম ধরে বলছি, তিনি এখানে নাই, তারপরেও বলছি কারণ তিনি খুব আলোচিত। রানা প্লাজার রানার পক্ষের আইনজীবী উনি, বুয়েটের আবরার ফাহাদ হত্যার যাদের ফাঁসি হয়েছে তাদের আইনজীবী উনি। আবার ওনারা এসে আইনের শাসনের কথা বলছেন। ডক্টর ইউনুসের যারা ছিলেন তারাও আইনের শাসনের কথা বলছেন। ওই যে আইজিপিকে আসামি করেছেন। এখন এই অবস্থায় আপনি আওয়ামী লীগ নিয়ে কী করবেন? আওয়ামী লীগকে, বিএনপিকে আপনি চাইলেই নিঃশেষ করতে পারবেন না। এটি রিয়েলিটি, এটি বাস্তবতা। আমাদের এখানে ওই যে আমরা বলি না যে এত সংখ্যক শিশু, ওই জামায়াতকেও তো নিঃশেষ করা যায়নি, আওয়ামী লীগ তো সেই চেষ্টা করেছিল যে সেটা পারে। এত বড় অভিযোগ থাকার পরেও আপনি জামাতকে নিঃশেষ করতে পারেননি। আপনি রাষ্ট্রের সমস্ত অর্গানগুলোকে জামাতের বিরুদ্ধে ব্যবহার করেছেন। আপনার জামাত যে মতাদর্শের রাজনীতি করে, এই মতাদর্শের কাউন্টার মতাদর্শ আপনি এস্টাবলিশ না করে আপনি মনে করেছেন প্রশাসন দিয়ে তাকে আমি বৃত্তবন্দি করব। আর জামাত কৌশল নিয়েছে, আপনার লুঙ্গির মধ্যে ঢুকেছে, আপনার পকেটের মধ্যে ঢুকেছে, আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক করেছে, শ্বশুরবাড়ি বানিয়েছে, তারপরে সে নিজেকে সেভ করেছে। এখন এসে আপনি যেটা বলছেন যে ছাত্রলীগ যদি ভালো হয় তার আমার দলে আসার কোনো বাধা দিব না। আমি মনে করিয়ে দিই, গাজীপুরে কয়েক মাস আগে হাসনাত আবদুল্লাহর উপরে গাড়িতে হামলা হয়েছিল, মনে আছে? তারা মামলা করেছিল, অভিযোগ করেছিল 14-15টা ছেলে এসে আমাদেরকে আক্রমণ করেছে। এবং সেই ঘটনার পর গাজীপুরে ব্লক রেড গিয়ে আমাদের এখানে একজন উন্মাদকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দিয়েছিলেন। তার কথাটা কেউ বলছে না। এখন পুলিশকে তিনি নির্দেশ দিচ্ছেন আওয়ামী লীগের যাকে পাবা গ্রেপ্তার করবা, তারপরে তার বিরুদ্ধে মামলা করবা। আপনি একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কতটা পাগল এবং উন্মাদ হলে এই কথাটি বলতে পারে যে তুমি রাস্তায় যাবা, ধরে নিয়ে আসবা, তারপরে তুমি তাকে আসামি বানাবা, মামলা করবা। প্রতিহিংসা এবং অক্ষম মানুষের প্রতিহিংসাটা বেশি হয়। তিনি তার দায়িত্ব পালনে অক্ষমতা ছিল, তিনি ফিজিক্যাল ফিট ছিল না, মেন্টালিও তিনি ফিট ছিলেন না, তারপরেও তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি সৎ ছিলেন, ছেঁড়া জামা গায়ে দিয়ে ঘুরতেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা এটা একটা দক্ষতার বিষয়। ছেঁড়া জামা গায়ে দিয়ে ঘুরলে রাষ্ট্র পরিচালনা করা। যাই হোক, আওয়ামী লীগকে অবশ্যই আপনাকে, এই যে আওয়ামী লীগের যে দোষ ত্রুটি আছে এইটার জন্য আওয়ামী লীগকে আপনি অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড় করাবেন। কিন্তু আপনি যদি মনে করেন অধ্যাদেশ জারি করে, আইন জারি করে আপনি আওয়ামী লীগ এবং বিএনপিকে নিঃশেষ করে ফেলবেন, ভুল। আমাদের চোখের সামনে আমরা দেখেছি এরশাদের সময়, এরশাদের তো টার্গেট ছিল রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপিকে ভেঙে ফেলো। এবং একটা পর্যায়ে বিএনপির সেই 80-র দশকে বিএনপির যে ফিগারগুলো যাদেরকে আমরা বিএনপি হিসাবে চিনতাম, তার একটা বড় অংশ তো এরশাদ নিয়ে এসেছিল। বিএনপির ভেতর থেকে বের করে নিয়ে এসে তাদেরকে জাতীয় পার্টির নেতা বানিয়েছে না। বিএনপি ধ্বংস হয়েছে? ধ্বংস হয়নি। আওয়ামী লীগ চেষ্টা করেছে নানাভাবে, বিএনপিকে ধ্বংস করতে পেরেছে না। আজকে বিএনপি যদি মনে করে যে আমি আইন দিয়ে, অধ্যাদেশ দিয়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলবো, এটা কোনোভাবেই সম্ভব না। ওই যেটা বলছিলাম যে আমাদের দেশে আমরা বিভিন্ন পরিসংখ্যানে দেখি যে এত শতাংশ শিশু পুষ্টিহীনতা নিয়ে জন্মগ্রহণ করে। আমি আমার অবজারভেশন থেকে বলি যে আমাদের এখানে সম্ভবত 10-15% শিশু আওয়ামী লীগ হয়ে জন্মগ্রহণ করে, 10-12-15% শিশু এন্টি আওয়ামী লীগ হয়ে জন্মগ্রহণ করে। এটা রিয়েলিটি, এটা বাস্তবতা। আওয়ামী লীগকে আপনি চাইলেই বুলডোজার দিয়ে এটা নিশ্চিহ্ন করতে পারবেন না, কারণ এখানে তাদের একটা ন্যাচারাল ব্রিডিং সিস্টেম এখানে আছে, তার সাথে ইতিহাসের সম্পর্ক আছে, তার সাথে কৃষ্টি কালচারের সম্পর্ক আছে। সুতরাং নাহিদ ইসলাম যেটা চাইছে কইয়ের তেল দিয়ে নিজেদের দলকে বড় করতে, এভাবে সম্ভব না। আর তাদের রাজনীতির মধ্যে প্রচুর প্রশ্ন তৈরি হচ্ছে, প্রচুর প্রশ্ন তৈরি হচ্ছে। আমি এখানে যদি এনসিপির কেউ থাকতো আমি জিজ্ঞেস করতাম, তারা এখন যে পলিটিক্সটাকে ওন করছে, তাদের দল বড় করার চেষ্টা করছে, আপনি তাদেরকে মনে থাকার কথা যে তারা জামাতের সাথে যে ইউনিটিটা করেছিল, তারা বলেছিল যে এটা একটা
ইলেকটোরাল অ্যালায়েন্স, আমরা ভোটের সময় তাদের সাথে ইউনিটি করেছি। তো এখন তো দেখছি সব কিছুই ভাগাভাগি করে নিচ্ছে। জামাতের সেক্রেটারি জেনারেল বলেছিলেন যে বাবাকে অতিক্রম করার চেষ্টা করো না, তার অর্থ পরিচয় দিয়েছিলেন যে জামাতের সন্তান হচ্ছে এনসিপি। আমরা ভেবেছিলাম তরুণদের এই দলটি, হ্যাঁ, তার অনেক রকমের চ্যালেঞ্জ যেমন ছিল, সম্ভাবনাও ছিল। বাংলাদেশের তরুণদের একটা রাজনৈতিক দল, তার বেড়ে ওঠার সম্ভাবনা ছিল। কিন্তু ওই যে জায়গাটা আমি শুরুতে বললাম যে জামাতের পরিচয় দেওয়া হয়েছে পাকিস্তানি হানাদারদের সহযোগী হিসাবে, এনসিপি সেই পয়েন্টে একমত হয়েছে, চিঠি দিয়ে জানিয়েছে। তো এনসিপির কেউ থাকলে আমি জিজ্ঞেস করতাম যে ৭১ প্রশ্নে তোমাদের ভূমিকাটা কি, তোমাদের অবস্থানটা কি? তুমি যাকে চিঠি দিয়ে বলছো যে তারা ৭১ সালে পাক হানাদার বাহিনীর দোসর ছিল, সহযোগী ছিল, তো সেই দোসরদের সাথে, সহযোগীর সাথে তুমি একসাথে নির্বাচন করছো, একসাথে সংসদের চিফ, বিরোধী দলের চিফ হুইপ হচ্ছ, নারী যে আসন ভাগাভাগি নিচ্ছ, আবার তুমি এখানে এসে বলছো যে আমি ২৪কে ওন করি, আমি ৭১কে ওন করি। এই যে হিপোক্রেসি, এই হিপোক্রেসি নিয়ে আপনি তো এগোতে পারবেন না। আওয়ামী লীগ তাকে একটা ব্রিডিং স্পেস দেওয়ার জন্য আমার ধারণা দেশ এবং দেশের বাইরে থেকে নানা ধরনের চেষ্টা আছে এবং কতগুলো বাস্তবতাও আছে। আপনি এই ধরনের একটা রাজনৈতিক দলকে যতটাই কোণঠাসা করে রাখতে চাইবেন, চেপে রাখতে চাইবেন, এর ভেতর থেকে রাজনীতিতে কতগুলো অস্থিরতা তৈরি হবে। আপনি মানুষের কাছে জিজ্ঞেস করেন, মানুষের মধ্যে এই আলোচনাটা আসছে যে আওয়ামী লীগকে কখন আপনি রাজনীতি করার সুযোগটা দিবেন। কারণ সরকার দেশ পরিচালনার ক্ষেত্রে তার যে ত্রুটিগুলো, তার যে ব্যর্থতাগুলো, এই ব্যর্থতার একটা জনপ্রভাব আছে। সেই জনগোষ্ঠী কোন দিকে যাবে? এখন আপনি যদি মনে করেন যে এই জনগোষ্ঠীকে আমি জামাতমুখী করব, জামাতমুখী তারা হবে না। জামাতমুখী এই জনগোষ্ঠীটা হবে না। আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল সেটা অন্যায় ছিল। আওয়ামী লীগের যে অপরাধগুলো, সেই অপরাধগুলো বিচার না করাটা অন্যায় হবে। এবং আওয়ামী লীগ বাস্তবতা, অনিবার্যতা, তাকে আপনাকে এখানে রাজনীতি করার সুযোগও দিতে হবে।